তো কেউ একজন কি একটু রিক্যাপে বলতে পারো ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট আসলে কি করে? স্যার অর্থনর্মাল থেকে নন অর্থনর্মাল কোঅর্ডিনেটে চলে যায়। বলছো সেটা হচ্ছে এভাবে বলা যেতে পারে আসলে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট হচ্ছে আমরা অনেকটা এভাবে দেখি ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট যে given that we have a triangle, so সেই ট্রায়াঙ্গেলের পয়েন্ট হচ্ছে A, B and C, এটা আমাদের নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আছে। So then you have any point, say for example you have this point P, এই পয়েন্ট P কে আমরা xy দিয়ে বর্ণনা করতে পারি। xy হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ ও হচ্ছে আমাদের অরিজিন, দেন x and y হচ্ছে আমাদের বেসিস ভেক্টর, সেটা দিয়ে আমরা করতে পারি। দিস ওয়ান ওয়ে টু রিপ্রেজেন্ট ইট। সেকেন্ড ওয়েতে আমি আবার রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি আলফা, বিটা, গামা। এটাকে আমি যেরকম p x y z দিয়ে বর্ণনা করতে পারি, এটাকে আমি বর্ণনা করতে পারি p আলফা, বিটা, গামা। সেই ক্ষেত্রে আলফা, বিটা, গামাটা আসলে বেসিক্যালি আমরা কিভাবে প্রকাশ করি? আমরা এভাবে প্রকাশ করি আলফা a প্লাস বিটা b প্লাস গামা c ইজ ইকুয়াল টু সো আমরা ঠিক এভাবে আমরা প্রকাশ করে থাকি যে কোনো একটা পয়েন্ট, সরি ইজ ইকুয়াল টু 0 না, এটা হচ্ছে আমরা এটাকে যখন প্রকাশ করি, আমি যদি একটু ব্যাক করি তাহলে আগের পয়েন্ট দেখাই। এখানে যদি দেখতে পাও আমরা যে কোনো একটা অ্যাকচুয়ালি এই একই জিনিসটা আমি অন্যখানে এঁকেছি, তোমাদেরকে আলাদাভাবে দেখানোর দরকার নেই। তো আমরা পি এক্স ওয়াই জেড দিয়ে যেভাবে প্রকাশ করি, এটাকে পি আলফা বিটা গামা দিয়ে আমি এটাকে আসলে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা প্রকাশ করি ও প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্রকাশ করে পয়েন্ট পি কে, সেটা পি যদি এক্স ওয়াই তে হয়ে থাকে, আর পি যদি আমাদের ব্যারিসেন্ট্রিক হয়ে থাকে, ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটের ক্ষেত্রে থেকে, দেন আমরা এটাকে এইভাবে প্রকাশ করি। ওকে, তো তোমাদেরকে কেউ যদি বলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এ ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট, ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড পয়েন্ট with respect to a triangle. So আমি যদি একটু লিখি সেটা হচ্ছে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট হচ্ছে representing the coordinate or a point with respect to a triangle. তো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের নন অর্থনর্মাল। বলতো ট্রায়াঙ্গেলটা নন অর্থনর্মাল কেন? 0 তে না পয়েন্টটা। বাস এটা দেখো, যখন অর্থনর্মাল হয় তখন আমরা জানি বেসিস ভেক্টরগুলোর মাঝে আমাদের কোণ থাকে 90 ডিগ্রি, রাইট? যদি আমি এটা দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে যদি আমি এটাকে একটা বেসিস ভেক্টর এবং এটাকে একটা বেসিস ভেক্টর করি, ইন দ্যাট কেস দ্য ট্রায়াঙ্গেল ইজ নন। সো এটা যদি হয়ে থাকে, এগুলো ছিল একটা রিক্যাপ। আমি যদি এই রিক্যাপ গুলোকে নিয়ে কথা বলতে থাকি, তাহলে আমি যেটা বলতে পারি, উই ক্যান সে, আমরা এটাকে ক্লিয়ার করি। ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা আমরা যখন বের করতে চাই, তখন আমরা দেখেছিলাম আমাদেরকে যখন কার্টেসিয়ান টু ব্যারিসেন্ট্রিক, মনে আছে কিনা এটার জন্য আমাদের পদ্ধতিগুলো কি ছিল, আমাদেরকে কি কি করতে হতো? কার্টেসিয়ান টু ব্যারিসেন্ট্রিক নেওয়ার জন্য আমাদের পদ্ধতিগুলো কি ছিল? তুমি আলফা বিটা গামা বের করতে হবে। বিটা গামা আমরা কিভাবে বের করি? আলফা বিটা গামা কিভাবে বের করি? ফর্মুলা ছিল একটা, ওটা দেখে বসি। হচ্ছে আমাদের এটা যদি হয়ে থাকে এ বি এন্ড সি, ইন দ্যাট কেস প্রতিটা লাইনকে আমি এফ অফ এ বি দিয়ে প্রকাশ করতে পারি। মনে আছে কিনা তোমাদের? এফ অফ এ বি তে আমরা এটাকে একটা এক্সপ্রেশন দিয়েছিলাম, ওই এক্সপ্রেশন এটাকে আমরা প্রকাশ করি। ওকে, সেক্ষেত্রে আলফা হয়ে থাকে একটা অনুপাত। এই অনুপাতের এখানে কি বসাবো? সরি আলফা না, আলফা থেকে শুরু না করে বেটা দিয়ে শুরু করি। বেটা এফ অফ এ বি
ইনটু এফ এক্স অফ এবি না, এফ এবি অফ অফ পাস করো। এটা কি এবি হবে না এসি হবে? হোয়াট ইউ থিংক? স্যার বিটা যদি এবি এর জন্য বের করি তাহলে তো এবি হবে। এখন যে ত্রিভুজটা দেখাচ্ছেন আর কেউ? বিটার জন্য এসি হওয়ার কথা। তুমি এই ধরো তুমি যেই এটা হচ্ছে যে এবি এবি লাইনটা ধরো তুমি হচ্ছে এটার জন্য এখানে তুমি বিটা এসএন করেছো, রাইট? সেটা এটা একটা যদি ভেক্টর হয়ে থাকে, এটা একটা ভেক্টর, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, আমরা শুধু বিটা ভেক্টর নিয়ে চিন্তা করি। এটার অপোজিটটা নিয়ে অপোজিটটাতে পাস করি, এফ অফ এসি। আমি এটার মাঝে যে পয়েন্টার ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা বের করতে চাচ্ছি, পি অফ এক্স কমা ওয়াই, সেই এক্স কমা ওয়াই কে আমি এখানে পাস করব। আর এফ অফ এসি এখানে কি পাস করবো জানো? মনে আছে কেউ? xb yb xb, y, xb, y। সো এটা হচ্ছে একটা ট্রিক্স মনে রাখার, তোমরা এক একজন এক এক রকমভাবে ট্রিক্স মনে রাখতে পারো। ট্রিক্স মনে না রাখলে যেটা করতে হবে নতুন ভাবে ডিরাইভ করতে হবে। আমি বলবো যে একটু মেমোরাইজ করা, একটু সিম্পল ট্রিক্সটা বের করতে হবে। আমার জন্য একটা আছে, আর আলফা বের করতে হলে আমরা যেন কি করি? 1 মাইনাস বিটা মাইনাস মাইনাস বিটা মাইনাস গামা। তো তোমাদেরকে কেউ যদি বলে দেয় given we have a triangle, তাকে এটা প্রশ্ন এরকম আসতে পারে, ট্রায়াঙ্গেল যেটার v0 v1 v2 দেওয়া আছে, এটা হতে পারে মেবি 1,2, এটা হতে পারে মেবি এনিথিং, এটা হতে পারে এনিথিং দেওয়া আছে, এবং যে কোনো একটা পয়েন্ট এনি পয়েন্ট p x y দেওয়া আছে। ওকে, নাও দ্য কোশ্চেন মে কাম, প্রশ্নটা এরকম আসতে পারে, সেটা হচ্ছে আসতে পারে ধরো এই যে আমি যদি এটাকে বলি v0, এটাকে যদি বলি v1, এটাকে যদি বলি v2, দেন প্রশ্ন আসতে পারে এটাকে এক্সপ্রেস দিস ইউজিং ব্যারিসেন্ট্রিক একটা লাইন ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট। ওকে, ইন দ্যাট কেস আমরা সিম্পলি কি করব, আমাদেরকে আলফা বেটা গামা বের করব। আলফা বেটা গামা বের করার জন্য ওই যে সূত্র সেটা পাস করব, সেখানে আমি pxy টা পাস করব এখানে, আর বাকি সবগুলো তো দেওয়া আছে। আই মিন আই ওয়ান্ট ইউ টু লিভ ইট অ্যাজ অ্যান এক্সারসাইজ। তারপরে তোমরা নিজেরা প্রশ্ন বানিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট মতো বানিয়ে তোমরা নিজেরা একটা অ্যানসার তৈরি করতে পারো। বাট ইউ গট দ্য পয়েন্ট দ্যাট অ্যাকচুয়ালি কি করতে হবে, টেক দ্য px, y, you take v0 v1 v2 and pass it all through all this alpha beta and gamma। এটা আমাদের আলটিমেটলি আবার একবার বলি, ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা কি? দিস ইজ অ্যানাদার ওয়ে টু এক্সপ্রেস এনি পয়েন্ট। দেয়ার ইজ লটস অফ ওয়েজ টু এক্সপ্রেস এনি পয়েন্ট। একটা হতে পারে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে প্রকাশ করতে পারি, আরেকটা প্রকাশ করতে পারি যে কোনো একটা ট্রায়াঙ্গেল দিয়ে, ট্রায়াঙ্গেলের তিনটা বাহু দিয়ে, x আর y, একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট p, সেটাকে তুমি এটা দিয়ে প্রকাশ করতে পারো, তুমি চাইলে এটা দিয়ে প্রকাশ করতে পারো। এটা দিয়ে যখন প্রকাশ করবো, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল দিয়ে যখন প্রকাশ করবো, এটা হয়ে যাবে আমাদের ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেউ যদি ভবিষ্যতে কখনো কম্পিউটার গ্রাফিক্স নিয়ে যদি কাজ করতে চাও, তখন এই জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। বিকজ আমাদের মডার্ন জিপিইউ, আমাদের যে মডার্ন জিপিইউ তে আমাদের যে সিস্টেমটা আছে, সেখানে এই ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা প্রায় ইউজ হয়। বিকজ কেন বলতো, মডার্ন জিপিইউর সাথে এই ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা বেশি ইউজ হয় কেন বলতো? মডার্ন জিপিইউ একটা স্পেশাল কাজ করে, সেটা কি? একটা স্পেশাল জিনিস নিয়ে কাজ করে। আমি বলেছিলাম যে জিপিইউ মেশ কিরকম মেশ নিয়ে কাজ করে? ট্রায়াঙ্গেল মেশ নিয়ে বেশি। ট্রায়াঙ্গেল মেশ, যে কোনো একটা সারফেসকে সে অনেকগুলো ট্রায়াঙ্গেল মেশ দিয়ে প্রকাশ করে। ওকে, এবং এই ট্রায়াঙ্গেল মেশটাকে আসলে এই ট্রায়াঙ্গেল যেহেতু আছে, এবং এই ট্রায়াঙ্গেলটাকে প্রকাশ করার জন্য আমাদের ভেরি এফিশিয়েন্টলি ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা প্রয়োজন। ওকে, সো ইন ডিটেইলস আমরা দেখবো কেন কাজে লাগে, বাট এটাই হচ্ছে আমাদের মেইন এটার অ্যাপ্লিকেশন। মুভিং ফরওয়ার্ড, এই জিনিসটা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা আমাদের আসলে শেষ পর্যন্ত কিসে কাজে লাগবে? আমি যদি একটু দাঁড়াও, আমি একটু আরেকটা জিনিস দিচ্ছি, তার একটু করে আমি শেয়ার করবো। স্লাইডটা ওপেন করবো। স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড? জি স্যার। তো আমরা শেষ পর্যন্ত যেটা দেখেছিলাম, যে এখানে একটা কনসেপ্ট ছিল,
এই জন্য আমরা কি বুঝাই? এটা কি জানো? আলফা বিটা গামা 0 আর 1 এর মধ্যে হলে পয়েন্টটা আমার ট্রায়াঙ্গেলের ভিতরেই আছে। ইয়েস। তো কেউ যদি বলে দেয়ার ইজ এ পয়েন্ট পি এবং পি এর ভ্যালুগুলো দেওয়া আছে এক্স কমা ওয়াই, তোমাকে বলা হচ্ছে ইজ ইট উইদিন দ্য সার্কেল অর সরি ইনসাইড ট্রায়াঙ্গেল ভিতরে আছে। দেন যেটা করতে হবে, তোমার এটা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। এটাকে তোমার ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটে কনভার্ট করতে হবে। করার পর ব্যারিসেন্ট্রিক কনভার্ট করার পর তুমি প্রতিটার জন্য আলফা বিটা গামা পাবে, রাইট? আলফা বিটা গামা আমরা কিভাবে পেতে পারি? আমরা বলেছিলাম আলফা বিটা গামা এফ অফ এসি, আমি এটা এক্স কমা ওয়াই পাস করবো, এফ অফ এসি আমি এটাতে এক্স বি কমা ওয়াই পাস করবো। ওকে, সেটা যখন পাস করবো, করার পরে আলটিমেটলি আমরা দেখবো সেই আলফা বিটা গামা গুলো 0 থেকে 1 এর ভিতর আছে কিনা। যদি 0 থেকে 1 এর ভিতর থাকে দেন ইউ ক্যান কনফার্ম দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি inside the circle. Yes, it is inside the circle. Other than that, it is. তো এটা হয়ে থাকে আসলে এই জিনিসটা আমাদের কাজটা কি, এটা আমাদের কেন প্রয়োজন, কাজটা কেন প্রয়োজন সেটার জন্য আরেকবার এই যে এখানে আবার দেখানো হচ্ছে কিভাবে বের করা যায়। এই যে এখানে দেওয়া হচ্ছে আমরা অলরেডি দেখে ফেলেছি, আমরা অলরেডি এটা ডিরাইভেশনটা দেখেছিলাম কিভাবে একটা লাইন কিভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ এফ অফ এসি এক্স কমা ওয়াই এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিরাইভেশন দেখেছিলাম। আলফা গামাকে আমরা বের করতে পারি, আলফা আমরা বের করতে পারি আলফা 1 মাইনাস বিটা। পরে আমাদের আরেকটা থাকে যে আরেকটা ওয়েতে আমরা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট বের করতে পারি। দেখো এটা একটু অপশনাল, আই মিন এটা পরীক্ষাতে খুব একটা প্রয়োজন নেই, বাট তারপরেও আমরা জেনে রাখি যে আলফা বিটা গামার যে কমপ্লিকেটেড ওয়েটা একটু আগে দেখেছিলাম, যে একটা সামথিং ডিভাইডেড বাই সামথিং, এফ এটা এফ অফ একটা এফ অফ এক্স কমা ওয়াই আর একটা হচ্ছে এফ অফ এক্স বি কমা ওয়াই এর ফাংশন আমরা পাস করেছিলাম। সেটা না করে অন্য ওয়েতে ওই কাজটা করা হয়ে থাকতে পারে। এটা কি বলবো, সাউন্ড শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কি অন্যরা? না স্যার, অনেক কেটে কেটে আসছে। কয়েক মিনিট কিছু শোনা যায় না। এখন কি শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে কি? না স্যার। ওকে, আমি তাহলে একটু আমার মনে হয় আমার ইন্টারনেট কানেকশনটাকে রিস্টার্ট করি, ততক্ষণে স্ক্রিন শেয়ারটা একটু অফ রাখছি। কি এখন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও শোনা যাচ্ছিল না। দয়া করে তোমরা এরকম কোনো প্রবলেম হলে আমাকে বলবে বা চ্যাটে বলবে, এরকম সমস্যাগুলো হতেই পারে। আমি যতটা সম্ভব চেষ্টা করবো, তোমরা একটু ধৈর্য ধরবে, আমাকে একটু সাহায্য করবে, তাহলে হবে এই ধরনের প্রবলেমগুলোকে তাহলে একটু সলভ করে। আমি আরেকবার টেস্ট করি, শোনা যাচ্ছে কি? ভালো হয় যে একটু আগে শুনতে পাচ্ছিলাম না, আইডি 127 শুনতে পাচ্ছ? হ্যাঁ, 127 শুনতে পাচ্ছ, ফাইন। অলরাইট, সো আমি আরেকবার স্ক্রিনটা একটু শেয়ার দিই এবং আমি আবার দরকার হলে বলবো। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার, এই স্লাইডটা আবার একটু কোন থেকে পড়ালে ভালো হয়, কারণ কেউ কিছু। হ্যাঁ, বলবো আগে দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। তো এই পর্যন্ত আমাদের সবই ছিল আগের মতোই, অর্থাৎ আলফা বিটা গামা বের করার একটা অপশন আমরা এভাবে বের করতে পারি। এটা হচ্ছে মেথড 1 বলতে পারো, মেথড 1। মেথড 1 আমরা এভাবে বের করেছি, লাস্ট ক্লাসে দেখেছিলাম, যেটা এই যে এটা বিটা ইজ ইকুয়াল টু এফ অফ এফ এসি অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এফ এসি অফ এক্স বি কমা ওয়াই। তো এই এফ অফ এফ এসি কে আমরা এভাবে লিখতে পারি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এটাকে আমরা এভাবে এইভাবে প্রকাশ করাটা, অর্থাৎ প্রপোর্শন দিয়ে এইভাবে যদি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে একটা ওয়ে, হচ্ছে মেথড 1।
মেথড আছে, এটা নাম বলতে পারি মেথড 2, which is not very important for the exam, but আমাদের ভালো হয় এটা জেনে রাখলে আমাদের জন্য খুব ভালো হয়। সেটা হচ্ছে এরকম, আমরা আলফা বিটা গামাকে এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, তো আসলে এ কি জিনিস দেখি, ডায়াগ্রামটা দেখি। Anyone? মিড পয়েন্ট A stands for area, মনে রাখবা, A stands for area। শুনতে পাচ্ছ কি আমার কথা? তো এ হচ্ছে এরিয়া, এ হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা সেটার একটা এরিয়া। আমরা সেটা এরিয়া বের করার একটা মেথড আছে, আমরা এত কমপ্লিকেটেড ব্যাপারে যাব না। আমি বলেছিলাম এটা খুব একটা জাস্ট জেনে রাখো, এরকম মেথড আছে। এ হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া, এ হচ্ছে পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া, পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া। আর এটা হচ্ছে, আমি যদি বিভিন্ন কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে শুধুমাত্র এটার এরিয়া, শুধুমাত্র এই ছোট এটা হচ্ছে এরিয়াটাকে আমি বলছি এ। তো তুমি আলফা যখন বের করবো, আমি তখন হচ্ছে এ ডিভাইডেড বাই এ, অর্থাৎ এটার এরিয়া এবং এটা এরিয়া দিয়ে ভাগ করবো, তখনই আমরা পেয়ে যাবো আলফা ভ্যালু। এখন তোমরা বলতে পারছো এটা মেথডটা কি, এরিয়াটা কিভাবে বের করবো, আলফা কোনটা চুজ করবো, ইটস নট আ বিগ ডিল রাইট নাও। আমরা এই মেথডটা আলটিমেটলি ফলো করছি না থ্রুআউট দিস কোর্স। আমরা জেনে রাখি যে there is another way to find out using the proportion of two areas, একটা হচ্ছে সাব ট্রায়াঙ্গেল আর পুরো ট্রায়াঙ্গেল। দেখো এই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল এগুলো দিয়ে ভাগ করে তাও আমরা কিন্তু আলফা বিটা গামার ভ্যালুগুলো আমরা পেতে পারি। দিস ইজ দ্য মেথড 2। ক্লিয়ার? আমি এই পর্যায়ে এসে একটু মার্শাল কোড নিতে চাই। পার্টিসিপেন্টদের মধ্যে কেউ যদি একটু কিছু না থাকো আমি একটু ক্লিয়ার করি। এখন তোমরা একটু পার্টিসিপেন্টসের মধ্যে যারা আছো তারা একটু ইয়াস বাটনে হিট করে বলতে পারো যে এতটুকু যা বলেছে সেটা 30 জন আছে, আমি অ্যাটলিস্ট আশা করবো 17 থেকে 18 জনের মধ্যে যদি বুঝে। ওকে ফাইন। সো যেহেতু কোনো নো নাই, আমি ধরে নিলাম আছে। সো এরপর হচ্ছে আমরা যে প্রশ্নটা ছিল যে আমাদের আসলে এই জিনিসটা কখন কাজে লাগে। এই জিনিসটা আমাদের কখন কাজে লাগবে, দেখো প্রথমত হচ্ছে একটা কথা বলে নিই যে ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশনে একটু আগে যেটা বলেছিলাম যে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট, এটা খুব কাজে লাগে। আমার এখন বিরাট প্রশ্ন হচ্ছে ব্যাপারটা এরকম যে একটা ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমাদের 3টা বাহুর প্রয়োজন হয়, 3টা লাইন। তো 3টা লাইনের জন্য এই যে এ বি সি 3টা লাইন, তো 3টা লাইনের জন্য আমরা তো একটা লাইন আকার অ্যালগরিদম শিখেছিলাম, তাই না? বলতে একটা লাইন আকার অ্যালগরিদমটা যেন কি নামটা কি, 2টা পয়েন্ট, এটা নামটা কি ছিল? মিড পয়েন্ট অ্যালগরিদম, তাই না? মিড পয়েন্ট। তাহলে 3টা ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমি তো 3টা মিড পয়েন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে দিলে তো হয়ে যেত, রাইট? বাট তাও কেন এটা আমাদের জন্য এফিশিয়েন্ট না একটু বলো তো? 3টা লাইন দিয়ে থাকতে পারে। Why do you need another algorithm for triangle rasterization? ট্রায়াঙ্গেলের জন্য আমার এত কিছু জানতে হবে? ছবিতে কিন্তু আমাদের অপশন দেওয়া আছে, বলো তো। মাঝখানে ফিল করার জন্য। Yes, 3টা লাইন দিয়ে, সে ফর এক্সাম্পল তুমি 3টা লাইন দিয়ে এই পিক্সেলগুলোকে তুমি চুজ করলা, এই যে একটা পিক্সেল তুমি এই পিক্সেলটাকে চুজ করলে, এই পিক্সেলটাকে তুমি চুজ করলা, বাট তুমি কিন্তু জানো না মাঝখানে অংশগুলো তুমি কিভাবে ফিল করবা। You need an specific algorithm for that, যে তোমাদের কোন পিক্সেলগুলো ট্রায়াঙ্গেলের ভিতরে আছে সেই ট্রায়াঙ্গেলটাকে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি উই নিড সামথিং লাইক দিস, আমাদের কিন্তু ট্রায়াঙ্গেলটাকে ফিল আপ উইদাউট ফিলিং আপ এ ট্রায়াঙ্গেল। ইন কেস অফ কম্পিউটার গ্রাফিক্স যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে ফিল আপ না করি, এটাকে আমরা বলতে পারি ইটস আ ক্লোজ লাইন, রাইট? একটা ক্লোজড এরিয়া, দ্যাটস ইট। বাট টু মেক ইট অ্যাজ আ সারফেস, অ্যাকচুয়ালি উই নিড টু নো is there any pixel which is actually inside the bounded area of the triangle. কারণ এইটাকে আমি বলতে পারি, আমি ডিটেক্ট করার কোনো ওয়ে নেই, এখানে আমি দেখো আমি বের করতে পারি। So what we need to do ultimately আমাদের দেখতে হবে যে which pixel, আমরা এটা বলতে হবে which pixels are inside, right? সেটা জানতে পারলেই কিন্তু আমরা ফিল আপ করে দিতে পারবো। বলো তো এইটা জানার জন্য, অর্থাৎ কোন পিক্সেলগুলো মাঝখানে আছে, আমরা কি অ্যাপ্লাই করতে পারি? কোন পিক্সেলগুলো মাঝখানে আছে
প্লেসমেন্টে কি অ্যাপ্লাই করা যেতে পারে? প্যারিসেন্ট্রিক অ্যাপ্লাই করা যেতে পারে, যেমন হচ্ছে এখানে দেখো প্যারিসেন্ট্রিক অ্যাপ্লাই করতে যাচ্ছি। প্যারিসেন্ট্রিক অ্যাপ্লাই করতে আর কিছু না, আমরা এভাবে দেখবো, আমরা দেখবো যখনই আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলটার ভিতরে আমরা কোন কোন পিক্সেল গুলো আছে সেগুলো বের করব এবং সেই পিক্সেল গুলোর জন্য একটা কালার দিব। সেই কালার গুলো দিয়ে দিলে আমরা বুঝে যাবো যে এগুলো হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আরেকটা বিষয়, আরো একটা মজার বিষয় আছে, যেটা হচ্ছে দেখো আমরা যখন ট্রায়াঙ্গেল ফিল আপ করেছি, আমরা ওপেন জিএল এ যখন কোর্স করেছিলাম, আমরা দেখেছিলাম আমরা 3টা দিয়ে একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলাম, ফাইন। এবং 3টা পিক্সেলে আমি যদি 3 ধরনের কালার ডিফাইন করি, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের রেড, এটা যদি আমাদের গ্রিন হয়ে থাকে, এটা যদি ব্লু পিক্সেল দিয়ে থাকি, এই মাঝখানের পিক্সেল গুলো কালার গুলো কেমন হয় বলো তো? মিক্সড আপ হয়, ব্লেন্ডেড হয়, নাকি জাস্ট যে কোনো একটা আরজিবি হয়? ওপেন জিএল থেকে মনে আছে কিনা? মাঝখানে গুলো ব্লেন্ডেড হয়ে যায় কালার, অনেকগুলো ব্লেন্ডেড হয়ে যায়। যদি আমি একটু দেখাতে চাই, এখানে যদি তাকাও, এই পাশে এইটাতে যদি তাকাও, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে ধরো আমি রেড কালার ডিফাইন করলাম, এখানে আমি ব্লু কালার ডিফাইন করলাম, এখানে আমি গ্রিন কালার ডিফাইন করলাম, দেন এটার ভিতরে যে পিক্সেল গুলো আছে, এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এই পিক্সেল গুলো কিন্তু আমাদের ব্লেন্ডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এক একটা কালার, এক একটা পিক্সেল এক এক রকম কালার পাচ্ছে ডিপেন্ডিং অন দ্য ভেরিয়েশন। দেখো এখানে গ্রিন বলে এই দিকগুলো একটু গ্রিনিশ হচ্ছে, এই দিকগুলো একটু ব্লুইশ হচ্ছে, এগুলো একটু রেডিশ হচ্ছে। সো আমরা এটাকে কিভাবে ডিফাইন করব শুধুমাত্র আমাদের খুব সহজে আমরা এটাকে ডিফাইন করতে পারবো ইউজিং দ্য প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট। এই প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করতে পারি। কিভাবে দেখো, মনে করি 3টা ভার্টেক্স আমি 3 ধরনের কালার ডিফাইন করলাম, C0, C1, C2। আমি বললাম এটার মাঝখানে যে কোনো একটা পিক্সেল, সে ফর এক্সাম্পল এই পিক্সেলটার নাম আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, ব্ল্যাক দিয়ে দেখাই। সে ফর এক্সাম্পল এই পিক্সেলটা, এখানে একটা পিক্সেল আছে মনে করি, এই পিক্সেলটাকে আমি বললাম এটা কালার হবে সি। নাও হোয়াট উড বি দ্য কালার সি? কালার সি হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? আমি C0 অর্থাৎ একটা ভার্টেক্সের কালার নেব, আরেকটা ভার্টেক্সের কালার নেব C1, আরেকটা ভার্টেক্সের কালার নেব C2। আমি যখন নেব, নেওয়ার পরে এই আলফা বিটা গামা দিয়ে আমি সেটাকে মাল্টিপ্লাই করলে দিস ইজ আ লিনিয়ার কম্বিনেশন, অনেকটা অ্যাভারেজের মতো। অ্যাভারেজের মতো কেন বললাম? দেখো C0 একটা কালার, C1 একটা কালার, C2 একটা কালার, ওকে, C2 একটা কালার, তাদেরকে আমরা যোগ করছি এমন একটা ভ্যালু দিয়ে গুণ করছি, সেটা আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এই পুরোটার যোগফলটাকে আসলে একটা ওয়েটেড অ্যাভারেজ করে দিচ্ছে। ওকে, তো সেটি কালারটাকে আমি এখানে বসাচ্ছি। এখন কথা হচ্ছে, তোমরা কি বলতে পারো না এই আলফা বিটা গামা তাহলে কোথায় পেলাম? আমরা অলরেডি জানি আলফা বিটা গামা গুলো আমরা কিভাবে পেয়েছি, আমরা কিন্তু দেখেছিলাম আলফা বিটা বের করেছিলাম আমি f of ac divided by f ac, এখানে আমি x y পাস করেছিলাম, এখানে আমি xb, y পাস করেছিলাম। একই রকম আমি গামা বের করেছিলাম 1 minus alpha minus gamma বিটা দিয়ে আমি বাকি করেছি। ওকে, সরি 1 minus beta minus gamma দিয়ে আমি বাকি। অলরাইট, সো এই একই কাজটা যদি হয়ে থাকে, আমি তাহলে এই জিনিসটা একটা নাম দেওয়া যেতে পারে। এই যে এভাবে আমি কালারগুলোকে কিন্তু ইন্টারপোলেট করছি, ইন্টারপোলেট করা মানে কি জানো? এখানে এভারেজ করা, একটা এরকম কারো কাছে কেউ বললো আমার কাছে 12 আছে, আরেকজনের কাছে ধরো 8 আছে। ওকে, এটা যদি আমি এটার এভারেজ করি তাহলে কত দাঁড়াবে বলো তো? 10 নাকি 2 দিয়ে ভাগ করবো। সো বাস, এটাকে আমি আবার এভাবে লিখতে পারি, 12 কে আমি বলতে পারি উই আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইং বাই হাফ, প্লাস 8 কেও উই আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লাইং বাই হাফ। ওকে, অর্থাৎ এই 12 এবং 8 সেটাকে আমি এরকম একটা কোএফিশিয়েন্ট দিয়ে আসলে আমি গুণ করছি। তো এটা হচ্ছে 12 আর 8 এর একটা ইন্টারপোলেটেড ভ্যালু। এই 10টা, এই যে 12 আর 8 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে একটা ইন্টারপোলেটেড ভ্যালু। ইন্টারপোলেশনের জন্য আমি কি করলাম? এই যে 12 নিলাম, সেটাকে একটা ভ্যালু দিয়ে গুণ করলাম, প্লাস 8টা নিলাম, সেটাকে একটা ভ্যালু দিয়ে গুণ করলাম। ওকে, সেক্ষেত্রে আমাদের হয়ে গেল কি, আমরা ভ্যালুটা যেটা পেলাম 10। এটা হচ্ছে আমরা সবগুলোকে একই ভ্যালু আলফা, অর্থাৎ সবগুলোকে আমি কি করলাম 0.5 বা হাফ দিয়ে আমি এটাকে গুণ করলাম। বলো, আমি কি চাইলে 12 থেকে, অর্থাৎ এই যে ধরো এটা হচ্ছে একজনের 12 টাকা, একজনের 8 টাকা, আমার যে 12 টাকা তার থেকে একটু বেশি নিতে চাচ্ছি, 8 থেকে একটু কম নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার কি করতে পারে বলো? ইন্টারপোলেশন 12 কে একটু বেশি বড় নাম্বার দিয়ে গুণ দিব আর 8 কে জোরে বলো। আলফা ভ্যালুর মান চেঞ্জ হবে। সো এখানে দেখো বলছে একজনের কাছে, তোমার একটা বন্ধুর কাছে 12 টাকা আছে, একটা বন্ধুর কাছে 8 টাকা। আগে কি করতাম? সবার সাথে 0.5 গুণ করে সমান সমান অ্যামাউন্ট নিতাম। ওকে, 0.5 সমান সমান অ্যামাউন্ট
সবার কাছে মনে হচ্ছে আমি একই জিনিস বারবার পড়াচ্ছি, বাট আমি সব ধরনের স্টুডেন্টকে বোঝানোর জন্য আসলে বারবার পড়াচ্ছি, যাতে যারা একটু ম্যাথে কাঁচা তারা যাতে ব্যাপারটা বুঝতে পারে। যখন যোগ করছি তখন আমি পাচ্ছি 10 টাকা, কিন্তু আমি চাচ্ছি যে 12 তার থেকে একটু বেশি নেবো, যে 8 তার থেকে একটু কম নেবো। আমি করলাম কি, এর থেকে নিলাম হচ্ছে আমি 0.8 ইন্টু 12 প্লাস এর থেকে নিলাম কি 0.2 ইন্টু 8, তখন আমি এক ধরনের আমি একটা ভ্যালু নিলাম। সো এই যে এগুলো আছে না, এটাকে বলতে পারি আমি আলফা, এটাকে বলতে পারি আমি বেটা। ঠিক একই রকম ভাবে আমার কাছে তিন ধরনের কালার আছে, C0, C1, C2। আমি C0, C1, C2 কে নিয়ে আমি একটা কালার বানাতে চাচ্ছি C। আমি বললাম C0 থেকে এক ধরনের কালার নিব, C1 থেকে এক ধরনের নিব, C2 থেকে একটা নিব। আমি বললাম কি কতগুলো কোএফিশিয়েন্ট যোগ করে দিলাম, আলফা, বিটা এন্ড গামা, তার থেকে যোগ করে দিলাম, এন্ড দে উইল বিকাম এন IC2C ভ্যালু। এই আলফা বিটা গামাটা আমাদেরকে প্রতিবার ক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে। এবং এই যে একটা ইন্টারপোলেশন আমি বলেছিলাম না, এটা ইন্টারপোলেশন, যে ইন্টারপোলেশনটা আসলে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট রিপ্লাই করে করা হয়, সেটার নাম হচ্ছে ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন। এটা একটা নাম হচ্ছে ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন বলা হয়, অথবা এটা একটা নাম আছে গরাদ ইন্টারপোলেশন। গরাদ এটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছিল ফার্স্ট কম্পিউটার গ্রাফিক্সে, এটাকে আমরা বলছি গরাদ ইন্টারপোলেশন। তো প্রশ্ন যদি আসে ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন কি, সেটার অ্যান্সারও এরকম হবে। যদি বলা হয় গরাদ ইন্টারপোলেশন, সেটার অ্যান্সার এই জায়গায় এসে আমি একটু পজ দিতে চাই, আমি একটু পার্টিসিপেন্টদের কাছ থেকে আমি ভোট নিয়ে দেখতে চাই যে তোমরা এই ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটাকে বা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটাকে কালার ব্লেন্ড করার জন্য ইউজ কিভাবে করা হয়ে থাকে সেটা বুঝেছো কিনা, সেটা আমাকে একটু আচ্ছা যদি বুঝে থাকো, আমরা ইনশাআল্লাহ সব বুঝতে পারছি। যদি বুঝে থাকো একটু রিকল করতে পারো কিনা, ওয়েবজিএল এ যারা কোড করেছিল তারা একটু এই ইন্টারপোলেশনের কাজটা কোন কোড দিয়ে করা হয় মনে আছে? যে আমরা তিনটা ভার্টেক্স থেকে কালার নিয়ে যখন মিক্স করি, এটা এক ধরনের টাইপ আছে, অনেক ধরনের টাইপ আছে, মনে আছে কিনা? আমরা সেই টাইপ গুলো তোমাদের কাছে মনে আছে কিনা? কোন টাইপ ভেরিয়েবলে আসলে এইটার এই ব্লেন্ডিং এর কাজটা হয়ে থাকে ওয়েবজিএল এ? সেটারে হয়ে থাকে, কিন্তু মনে আছে একটা ছিল ইউনিফর্ম ভেরিয়েবল, যেটা পুরো জুড়ে সেম কালার দিয়ে থাকে। ওকে, আরেকটা মনে আছে কিনা? ভ্যারিং। ভ্যারিং এ আমরা যেটা করি, আমরা কিন্তু এই ইন্টারপোলেশনের কাজটা না, এই ভ্যারিং ভেরিয়েবল কল করলে জিপিইউ তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেয়, তোমার এটা চিন্তা করতে হয় না। জিপিইউ এর ভিতরে কিন্তু এই ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটাই হয়ে থাকে। ওকে, এবং আজকালকার মডার্ন জিপিইউতে এই ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট বা ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটা একেবারে ভেতরে একেবারে গ্রাফিক্স কার্ডের সাথেই আসে, এজন্য এটা খুব ফাস্টার হয়। তুমি লক্ষ লক্ষ ট্রায়াঙ্গেল দিলেও ইন্টারপোলেশন করাটা তার জন্য কোনো ব্যাপার হয় না, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি নেটিভ। এই নেটিভলি একটা জিপিইউর ভিতরে আসলে আমাদের এই ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটটা হয়ে থাকে নেটিভলি ইন জিপিইউ। তো যাই হোক, এটা হচ্ছে প্র্যাকটিক্যালটা দেখালাম। সো যখনই ভ্যারিয়েন্ট দেখবা তখন বুঝবা যে আসলে তারা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট অ্যাপ্লাই করছে বা ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন। এটাকে একটু এখন আমরা একটু কোডে অ্যাপ্লাই করতে একটু আমরা এটার অ্যালগরিদমটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমি একটু তোমাদেরকে সময় দিই, তোমরা একটু দেখে বলো এটা আসলে কি হচ্ছে এই জায়গায়। বুঝতে পারছো না? স্যার পসিবল যত কোঅর্ডিনেট আছে সবগুলোর জন্য আলফা বিটা গামা বের করতেছি, দেন চেক করতেছি যেটা কি ট্রায়াঙ্গেলের ভিতরে কিনা। ট্রায়াঙ্গেলের ভিতরে হলে চিন্তা করি, আমি যদি এগুলো একটা পিক্সেল হয়ে থাকে আমি বলতে পারি এগুলো পুরো স্ক্রিনটা, তোমার পুরো স্ক্রিনটা হচ্ছে। ওকে, আমি যদি স্ক্রিনটা একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের স্ক্রিন। আবারও খুব সুন্দর একটা স্ক্রিন হচ্ছে, এইদিকে হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট, এদিকে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। ওকে, এই প্রতিটাকে আমি এই প্রতিটা পিক্সেলকে, এখানে যতগুলো পিক্সেল আছে সব প্রতিটা পিক্সেলকে, এখানে যতগুলো পিক্সেল আছে সবগুলোকে আমি এক্স কমা ওয়াই দিয়ে পেয়ার দিয়ে আমি দেখাতে পারি।
এগুলো হচ্ছে একটা এক্স কমা ওকে প্রতিটা এক্স ওয়াই কমা ওয়াই এর জন্য আমি লুপ চালাতে থাকবো প্রতিটার জন্য চালাচ্ছি ফর অল এক্স ফর অল ওয়াই অর্থাৎ ম্যাট্রিক্সে যে পাওয়া যায় একটা হচ্ছে এটার জন্য লুপ চালায় একটা হচ্ছে নিচে যাওয়ার জন্য লুপ চালায় প্রতিটার জন্য আমি আলফা বিটা গামা বের করছি প্রতিটার জন্য আমি আলফা বিটা গামা বের করছি ওকে প্রতিটার জন্য আলফা বিটা গামা কিভাবে বের করবে মনে আছে প্রতিটার জন্য কিভাবে বের করবো অবশ্যই মনে আছে আমরা যেই ইকুয়েশনটা বের করেছিলাম বিটা ইকুয়াল টু কি বলো বিটা ইকুয়াল টু what divided by what FAC of x, y divided by FAC of x, b, y ওকে শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটার জন্য যখন যাচ্ছে প্রতি ক্ষেত্রে আমি চেক করছি ওয়েদার দিস আলফাটা 0 এবং 1 এর ভিতর আছে কিনা ওকে যদি 0 আর 1 এর ভিতর হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে আমি বলবো yes that pixel actually inside this triangle যদি ইনসাইড দিস ট্রায়াঙ্গেল হয়ে থাকে সেই সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস বের করতে হবে সেটা স্পেসিফিক কালারের জন্য আমার ওই যে ওয়েটেড এভারেজটা অর্থাৎ সেই ইন্টারপোলেশনটা আমার অ্যাপ্লাই করতে হবে এই ইন্টারপোলেশনটা হচ্ছে এটার মাঝখানে দিলাম ধরো ইয়েস আমি পেলাম ধরো প্রথম পিক্সেলটা আমি এখানে পেলাম দিস অ্যাকচুয়ালি আওয়ার ফার্স্ট পিক্সেল এটা যখন পেয়ে যাচ্ছি তখন আমি বলছি ওকে এটার কালারটা বসিয়ে দাও এবং পিক্সেলটাকে ড্র করে দাও এবার যত স্ক্যান করতে থাকবে প্রতি ক্ষেত্রে প্রতিটা স্ক্যানিং এ যেতে যেতে প্রতিটা পিক্সেলের জন্য সে কি করবে একটা ভ্যালুকে এখানে বসাবে ওকে এক একটা ভ্যালুকে যখন এখানে বসাচ্ছে তাহলে আমি একটা জিনিস বলতে পারি এই পর্যায়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমার এই অ্যালগরিদমটা একটু নন অপটিমাইজ এফিশিয়েন্ট না এটা মোটেও এফিশিয়েন্ট এটা এফিশিয়েন্ট কেন না একটু বুঝতে বলো খুবই কম্পিটিশন এক্সপেন্সিভ কেন সবগুলো পিক্সেল চেক করতে স্ক্রিনের সবগুলো পিক্সেলকে আমার চেক করা হচ্ছে শুধুমাত্র এটার মাঝখানে এসে আমি বলতে পারছি যে চ্যাটে কেউ যেন brute force হ্যাঁ 127 যেগুলো yes it's a brute force one and শুধুমাত্র not only brute force is actually applying on all the pixel ultimately brute force করতে হবে তবে একটু এফিশিয়েন্টলি করা যায় সেটা জন্য আমরা দেখো এখানে একটু পরবর্তীতে তোমরা একটু এটার দিকে তাকিয়ে বলো এই সলিউশনটাতে আসলে আমরা কি করেছি এটা কেন অপটিমাইজড লিমিটেশন ঠিক করে দিচ্ছি লিমিটেশনটা কিভাবে পাচ্ছি লিমিটেশন বলতেও এটা বোঝালো যে এক্স মিন যারা এখনো বুঝতে পারছো না এক্স ম্যাক্স ওয়াই মিন ওয়াই ম্যাক্স লিমিটেশনটা আমরা কিভাবে বের করতে পারি একটু বলো তার ভার্টেক্স গুলো থেকে পেতে পারি ভার্টেক্স গুলো থেকে না পিক্সেল গুলো থেকে আসলে আমরা পেতে পারি কিভাবে পেতে পারি এই যে দেখো আমি যদি এটাকে আমি যদি মনে করি এক্স কোঅর্ডিনেট এভাবে চিন্তা করি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট যদিও এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আমাদের সব হইতেই পারে অর্থাৎ তুমি এটাকে এক্স কোঅর্ডিনেট ধরতে পারো এটাকে ওয়াই কোঅর্ডিনেট ধরতে পারো বাট অন্যরকম বলে আমরা সিম্পলি ট্রিক্স কাজে লাগিয়ে এটাকে বলে দেবো ফর কনভেনশন আমরা এটাই করি যদি হয়ে থাকে দেখো এই যে এখানে যে এক্স ভ্যালুটা এখানে যে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা তারপর এখানে একটা আছে আমাদের কি বলছি x1, y1 এখানে যেটা আছে সেটা ভ্যালু করলাম x2, y এখানে যেটা করলাম x3, y এই তিনটা x ভ্যালুর মধ্যে দেখে বলো তো সবচেয়ে ছোট x ভ্যালু কোনটাতে আছে সবচেয়ে ছোট x ভ্যালু কোনটা হবে x1, x2 এবং x3 x1, x2 and x3 যে সবচেয়ে ছোট x1 দেখো এখানে তুমি যদি প্লট করো এখানে দেখবে এখানে একটা x1 এটা হচ্ছে x1 এটা হচ্ছে x2 এবং এটা হচ্ছে আমাদের x ওকে দেখো অবশ্যই এইদিকে যত যাই আমাদের x বাড়তে থাকে এদিকে যত যাই রাইট তার মানে এই x1টা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভ্যালু ফাইন বলো x এর সবচেয়ে বড় ভ্যালু কোনটা x3 টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্যালু তার মানে হচ্ছে আমরা বলতে পারি আমাদের ট্রায়াঙ্গেলটার x কোঅর্ডিনেটে শুধুমাত্র x1 থেকে x3 অর্থাৎ এতটুকুর ভিতরে আমাদের ট্রায়াঙ্গেলটা আছে এতটুকুর ভিতরে ঠিক একই রকম ভাবে y অ্যাক্সিস এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা আমি যদি এটা দিকে তাকাই y1 y2 y3 এর মধ্যে y2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভ্যালু বিকজ আমি যত উপরে যাব তত y বাড়তে থাকবে সো এখানে সবচেয়ে ছোট ভ্যালু এবং y3 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু
তার মানে এই এতটুকুর ভিতরেই আমাদের থাকতে পারে আমাদের ট্রায়াঙ্গেলটা, আমরা ফর শিওর এটার ভিতরে ট্রায়াঙ্গেলটা পাবো। যেহেতু এতটুকুর ভিতরে আমরা ট্রায়াঙ্গেলটাকে পাচ্ছি, দেন উই ক্যান সে দ্যাট আমাদের পুরো অ্যালগরিদমটা যেটা রান করবে পুরো এক্স ওয়াই সবগুলোর জন্য রান না করে শুধুমাত্র এক্স মিন ওয়াই মিনের জন্য রান করলে হবে, এটার জন্য রান করলে হবে, and we can say that this is actually okay। এবং প্রতিটা আলফা বিটা গামা আমি সেক্ষেত্রে বের করছি, করার পর এখানে দেখছো এখানে একটা সিম্পল ট্রিক দেখতে পাচ্ছ। আগে সবসময় 0 থেকে 1 এর ভিতরে আমি বের করার চেষ্টা করি, এখন শুধুমাত্র বলছি 0 থেকে বড় হলেই হবে, বাট দ্য কোশ্চেন ইজ ওয়াই। এন্ড যথারীতি এটা আমি তোমাদেরকে বলবো গো থ্রু দ্য বুক, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে রাখলাম, তোমরা সেলফ এটা একটু পড়ে নেবা, তোমরা যাতে বইয়ে কি ইন্টারঅ্যাক্ট করো সেটার জন্য আমি এটাকে রেখে দিলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, প্লিজ ট্রাই টু ফাইন্ড ইট। বই যদি না থাকে দরকার হলে নেটে সার্চ করে পাওয়ার চেষ্টা করো, পরীক্ষা আসতে পারে যে আমরা কেন এখানে আলফার ভ্যালু 0 থেকে 0 মানে আমরা কেন 1 টা এখানে ইউজ করলাম। ওকে, সো প্লিজ গো থ্রু দ্য বুক। বইয়ে কিছু থাকতে পারে, আবার মেবি বইয়ে নাও থাকতে পারে, তোমরা হয়তো ইন্টারনেট থেকে বের করতে হবে পেতে পারো, তোমরা সিম্পলি কোড করে বলতে পারো, বাট প্লিজ ডোন্ট আস্ক মি, তোমরা নিজেরা এটাকে ব্রেইন স্টর্মিং করে তোমাদের এটা বের করতে হবে। আমি চাই তোমরা এই কাজটা আসলে নিজেরাই। এনিওয়ে, এটা যদি হয়ে থাকে গিভিং সেট দ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি c ইকুয়াল টু আলফা c0 বেটা c1 গামা c2 এবং আমরা পিক্সেল রাখছি, সেক্ষেত্রে এটা অনেক বেশি অপটিমাইজ হয়। অনেক বিশাল একটা স্ক্রিনের যদি এতটুকু অংশ ছোট একটা ট্রায়াঙ্গেল থাকে, তাহলে আমার প্রতিটা পিক্সেলের জন্য করতে হচ্ছে না, শুধুমাত্র বাউন্ডিং বক্সের ভিতরে যতটুকু পিক্সেল আছে তার জন্য আমরা আসলে কাজ করতে। ওকে, সো এবং সেখানে যদি আমি একটু দেখাই, এখানে আমি একটু দেখাচ্ছি, এখানে যদি দেখো আমি আলফা বেটা গামাটাকে কিভাবে বের করবো সেটা প্রশ্ন করতে বের করলাম। এই ক্ষেত্রে দেখতে পারো স্যার আপনি তো বেটাতে সবসময় f20 f2 fab fac এভাবে শিখেছেন, 20 কিভাবে দেখালেন, জাস্ট সিম্বল ছাড়া কিছু না। এখানে আলফা ভ্যালু সে বের করেছে, তুমি চাইলে আলফা ভ্যালু বের নাও করতে পারো, তুমি শুধুমাত্র আলফা ইকুয়াল টু 1 মাইনাস বিটা মাইনাস গামা বের করলে তোমার ক্লিয়ার। তো এরপরে যখন হচ্ছে আমরা যখন বের করছি এবং এই f1 f2 f0 সবগুলোকে ভেঙে এখানে দেখানো হয়েছে। প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম এগুলোকে কিভাবে করানো হয়। প্রিভিয়াস ক্লাসে এই 1 2 বদলে ছিল শুধুমাত্র, সরি এই 20 বদলে মেবি ছিল শুধুমাত্র f of ac। ওকে, এখানে শুধু 20 লেখা আছে, এছাড়া এতটুকু যাওয়ার পরে আমরা যদি বলি আমি অ্যালগরিদমটাকে পড়েছি, সো এখানে এসে আমি আরো একবার তোমাদেরকে আমি একটু পজ দিতে চাই এবং তোমাদের ভোট নিতে চাই। পার্টিসিপেন্টসদের কি অবস্থা আমি ক্লিয়ার করলাম। আই ওয়ান্ট টু সি দ্যাট ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড দ্য অ্যালগরিদম, try to implement this in MATLAB or Octave or Python। একটু ছোট কোড, বাট যদি করে দেখো তোমরা আসলে খুব বেশি এটাকে নিয়ে তোমরা তোমাদের আসলে কাজে লাগবে, কারণ হচ্ছে ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট এটা কিন্তু জিপিইউ তে বিল্ট ইন, সো আমি তোমাকে ল্যাবে কখনো এটা করানো হবে না, তবে আমি এক্সপ্লেইন করব ইন থিওরি, তোমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। 30 জনের মধ্যে মাত্র 11 জন, ওয়েট এন্ড সি। ক্লাস আসলে আজকে বেশি নেই, আজকে নতুন টপিক শুরু করবো না, ট্রায়াঙ্গেল অ্যাস্ট্রাইজেশন করি আমি শেষ করে দেবো। অলরাইট, সো এখানে এসে যদি দেখি একদম প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি কি হচ্ছে। এখানে আমি অ্যাকচুয়ালি আমরা ব্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কি হচ্ছে দেখো এখানে হচ্ছে, দেখো এখানে কালারটা যদি দেখতে পাও 0 1 0, ওকে, অর্থাৎ এখানে আমাদের ফরম্যাটটা হচ্ছে RGB ফরম্যাটে দেওয়া আছে। দেখো যদি এখানে তাকিয়ে দেখো এখানে কিন্তু 1, অর্থাৎ গ্রিন এর ভ্যালুটা 1, বাকি সবগুলো 0, সেই জন্য সেটা পিওর রেড, পিওর গ্রিন। এদিকে যদি তুমি তাকাও এখানে যদি তুমি দেখো রেড গ্রিন এন্ড ব্লু RG and B, এখানে দেখতে পাচ্ছ আর এর জায়গায় 1 দেওয়া আছে, সবগুলো 0 দেওয়া আছে। এখানে দেখো রেড আর গ্রিন কে 1 দেওয়া হয়েছে, সেজন্য এটা একটা কি হয়ে গেছে, এটা একটা ইয়েলো হয়ে গেছে। এখন মাঝখানে ভ্যালুগুলো দেখো, আফটার অ্যাপ্লাইং দ্য ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট, ইফ ইউ লুক এট দিস ওয়ান, দেখো এই বরাবর দেখো সবখানে 1 1 1 রয়ে গেছে। এখানে সে কি হচ্ছে, এই 0 ভ্যালুটা এখানে 0.25 0.50 0.75 1 হয়ে যাচ্ছে। সো ইটস অ্যাকচুয়ালি লিনিয়ারলি আসলে আমাদের ভ্যালুগুলো বাড়ছে। তুমি যদি আরো এদিকে তাকাও, সামনের দিকে তাকাও, এখানে রেড এখানে সবগুলো 1 রয়ে গেছে, কিন্তু এদিকে যদি তাকাও এখানে দেখো 0.25 0.50 0.57 0.75 1 হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে আসলে এই কর্নারে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। শুধু সেটাই না, এখানে ভ্যালুগুলো যেটা হচ্ছে প্রতিটা RGB সেগুলো লিনিয়ারলি এখানে আসলে ভ্যালুগুলো আমাদের
ইন্টারপোলেটেড হচ্ছে, এবং সেই সাথে যদি এখানে আমরা তাকাই দেখো এখানে আমাদের লাইন নাইস ইন্টারপোলেটেড ভ্যালু দেখতে পাচ্ছি। ওকে, সো এটাই হচ্ছে, এটা আসলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখলাম, একটু ভিতরে ঢুকে দেখলাম আসলে কালারগুলো ভ্যালুগুলো কি হয়। যদি আরো এক্সপেরিমেন্ট করতে পারো প্লিজ try to implement it on Octave or MATLAB or Python and try to see what is happening. But সব ক্ষেত্রে তোমরা এরকম নাইস ইন্টারপোলেশন তোমরা পেয়ে যাবে। এই জন্যই এই জিপিইউ তে এই প্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশনটা অথবা ট্রায়াঙ্গেল জেনারেশন। তো আজকে